আজ থেকে প্রায় 2500 বছর আগে মগধের রাজধানী পাটলিপুত্রে এসেছিলেন গ্রিক পর্যটক মেগাস্থেনিস। তিনি লিখে গেছেন যে শহরটা নাকি এতই বিশাল ছিল যে তাতে ঢোকার বেরোনোর জন্য 64টা দরজা ছিল। তবে আজ কোনো দরজা দিয়েই পাটলিপুত্রে মানে আজকের বিহারে ক্ষমতার ধারে কাছেও পৌঁছতে পারল না বিরোধীরা। নীতিশ মোদী সাইক্লোনের সামনে সে ফুরে গেল তেজস্বী কংগ্রেস আর বামেদের বিরোধী জোট। আর সেই নিয়েই প্রশ্ন, বিহার জুড়ে নীতিশ মোদী জুটির সাইক্লোন, ডাবল সেঞ্চুরি পার এনডিএর, একক বৃহত্তম দল বিজেপি, অন্যদিকে হাফ সেঞ্চুরিও হলো না মহাজোটের। বিহারে এই ফলের কি প্রভাব পড়বে বাংলার ভোটে? দ্বিতীয় প্রশ্ন, এবার পালা বাংলার, আসছে আরো বড় জয়, হুঙ্কার বিজেপি নেতাদের। ফের খালিহাটে ফিরবে বিজেপি, 250 আসনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা তৃণমূল। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে 26-এ কি ঘুরে দাঁড়াতে পারবে গেরুয়া শিবির? তৃতীয় প্রশ্ন, বিহারে জিতেছে উন্নয়ন, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী। ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকাও ফ্যাক্টর হয়েছে বলছেন বিশ্লেষকরা। বাংলায় তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার নাকি বিজেপির অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি? শেষ পর্যন্ত বাজিমাত করবে কে? চতুর্থ প্রশ্ন, ভোট চুরি নিয়ে রাহুলের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইশার, বিহারে জুটল মাত্র 6টা আসন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ না করলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ভালো নয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভরাডুবির পর বিরোধী জোটে ফের প্রশ্নের মুখে রাহুলের নেতৃত্ব। পঞ্চম প্রশ্ন, 238টা আসনে প্রার্থী দিয়ে খাতাই খুলতে পারলেন না প্রশান্ত কিশোর, অন্যদিকে বিপুল জয় পেল এনডিএ। তবে কি 98% আসনে প্রার্থী দিয়ে আসলে ভোট কাটাকাটির খেলায় নেমেছিলেন এই ভোট কুশলী? ষষ্ঠ প্রশ্ন, এখনো বিহারবাসীকে তাড়া করে বেড়াচ্ছে লালুর জঙ্গল রাজের স্মৃতি। ভোটে চরম প্রত্যাখ্যাত তেজস্বী, একক সংখ্যাগরিষ্ঠ দল থেকে 3 নম্বরে নেমে এলো আরজেডি। পরিবারতন্ত্রের বিরুদ্ধে স্পষ্ট বার্তা এবার বিহারের ভোটারদের। তবে শুরুতেই দেখাবো বিহারে নীতিশ কুমার নরেন্দ্র মোদী সাইক্লোন, ডাবল সেঞ্চুরি এনডিএর। দেখুন, अभी वो जंगल राज चाहिए नहीं चाहिए, कीचड़ में कमल का फूल खिलाने के हम लोग काम कर दिए। बिहार बाहर फिर नीतीश कुमार, फिर से एक बार हो बिहार में बाहर हो, फिर से एक बार हो नीतीश कुमार। बिहारे नीतीश बीजेपी জোটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব, রাহুল গান্ধী ও বামেদের মহাজোট। ফল বেরোনোর পর কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ল মহাজোট। এই মুহূর্তে সেলিব্রেশন চলছে জেডিইউ অফিসে, দেখতে পাচ্ছে পেছনে ঢোল নাগাড়া নিয়ে এসছেন জেডিইউ সমর্থকরা, এনডিএ সমর্থকরা। ডাবল সেঞ্চুরি হাঁকালো নীতিশ বিজেপির জোট, উল্টো দিকে হাফ সেঞ্চুরিরও ধারে কাছে পৌঁছতে পারলেন না তেজস্বী রাহুল। লজ্জার হার হলো তাদের। ফের প্রশ্ন উঠে গেল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। আর এরই সঙ্গে বিহারের কিংবদন্তি নেতা হয়ে গেলেন নীতিশ কুমার। ফের একবার মোদি ম্যাজিকে কর্পূরের মতো উড়ে গেল বিরোধীরা। जेडीयू कार्यालय में आप देख सकते हैं जो कार्यकर्ता हैं वो काफी ज्यादा उत्साहित नजर आ रहे हैं और लगातार यहां पर नारेबाजी हो रही है और नीतीश कुमार के समर्थन में जो कार्यकर्ता है जेडीयू के वो पहुंचना शुरू हो गए। जब तक बिहार में नीतीश कुमार है, जब तक यहाँ नीतीश कुमार सीएम का वैकेंसी खाली नहीं है। মগধের মহাযুদ্ধে 74 বছরের নীতিশ কুমার সুপারম্যান হয়ে উঠলেন। মগধ সম্রাটের মুকুট ফের তার মাথায়। আরও একবার ভারতীয় রাজনীতির মেগাস্টার মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন নরেন্দ্র মোদী। দুরন্ত রেজাল্ট করে সুপারস্টারে পরিণত হলেন চিরাগ পাসওয়ান। কার্যত ফাটা পোস্টার নিকলা হিরোর মতো বিহারের রাজনীতিতে উদয় হলো তার। আর বিহারের বাম্পার জয়ের পর এবার বিজেপির নজরে বাংলা। बिहार तक झांकी है और आगे बंगाल बाकी है। अगला पड़ाव हमारा भाजपा का होगा बंगाल में। শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন, পাল্টা জবাব দিল তৃণমূল। बिहार का जीत अब बंगाल का। বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি আর থাকতে পারবে না। দুটো ছাগল দুধ খায় আর 3 নম্বর বাচ্চা লাফাতে থাকে। এখানকার বিজেপির তাই অবস্থা। মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন দেখা তেজস্বী যাদব ফ্লপ হিরোতে পরিণত হলেন। রাহুল গান্ধী ফের ফ্লপ স্টার। আর এবারের ভোটের ফলাফল একদা বিহার অধিপতি লালু প্রসাদ যাদবের রাজনৈতিক নির্বাসন নিশ্চিত করে দিল। বিজেন্দ্র সিংহ, বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আজই কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনে মাত্র 159 রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে গেল। বুমরার ঝোড়ো সুইংয়ের সামনে অসহায়ের মতো একটার পর একটা উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার। আর এদিকে বিহারে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর ঝোড়ো বোলিংয়ের সামনে সির্ফ খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব আর রাহুল গান্ধীর সবকটা উইকেট। আর ম্যাচের আগে প্রচুর ইন্টারভিউ, ভোকাল টনিক দিয়েও ম্যাচের দিন মাঠেই খুঁজে পাওয়া গেল না প্রশান্ত কিশোরকে। এখন কথা হলো, এনডিএর এই গেরুয়া সুইংয়ের ঝাপটা কি গঙ্গা স্রোত ধরে ঝাঁপিয়ে পড়তে পারে এই বাংলাতে? ইতিমধ্যেই বিজেপি নেতারা সেই খোয়াব দেখতে শুরু করে দিয়েছেন। আর তৃণমূল বলতে শুরু করেছে যেসব দিবা স্বপ্ন, বরং নীতিশ কুমারের মতো মহিলা ভোটারদের সমর্থনের ঢল নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে। আজ আমার প্রথম বক্তা অবশ্যই বিজেপির শঙ্কুদেব পাণ্ডা। ভোটের ফল তখনও 50% বের হয়নি, তখনই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি স্লোগান তুলে দিলেন, বিহার কি জিত হামারি হ্যায়, আব বাঙ্গাল কি বাড়ি হ্যায়। শঙ্কু, এতটা নিশ্চিত তোমরা? ববি হাকিম তো বলছেন ছাগলের তৃতীয় সন্তানের মতো বাংলার বিজেপি লাফাচ্ছে। কিন্তু শঙ্কুর উত্তরে যাওয়ার আগে, এই মুহূর্তে, এই মিনিট 10 আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা নিয়ে তার বক্তৃতায় ঠিক কি বললেন দেখব। आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। প্রধানমন্ত্রী বলছেন বিহারের জয়ে বাংলা জয়ের রাস্তা খুলে গেল। সেই রাস্তা কিভাবে খুলে গেল শঙ্কুদেব পাণ্ডার কি মনে হয়? সুমনদা, প্রথমেই আজকে বলবো যে আমি আজকে প্রচুর সিঙ্গাড়া খেয়েছি। অনেক সিঙ্গাড়াতেই আলু আছে, কিন্তু বিহারের আলু নেই। এবং আমি আজকে সেই 4টে লাইন দিয়ে আমরা তখন শুনতাম, যখন জঙ্গল রাজ চলতো তখন শুনতাম যে জব তক সমোসে মে রহেগা আলু তব তক বিহার মে রহেগা লালু। এখন 5 তারিখ গুছিয়েছে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি সিঙ্গাড়া খেতে খেতে আমার একজনের হচ্ছে আজকে রিয়াকশান চোখে পড়ে গেল। আপনাদের চ্যানেলে তার রিয়াকশান নাই। কুণাল ঘোষ কি বলেছেন? কুণাল ঘোষ প্রথমেই বলে ফেলেছেন যে যে বিহারের রেজাল্ট বেরিয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের কোনো মিল হবে না। আসলে সকাল থেকে স্ক্রিপ্ট লিখে ফেলেছিল, লিখবে যে এখন বিহার, কালকে বাংলা, পরশু দিল্লি, দিল্লিতে সরকার থাকবে না। কিন্তু বিহারের জনগণ যেভাবে কানের গোড়ায় গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় মেরেছে, তাতে পুরো উল্টো বলতে শুরু করেছেন কুণাল ঘোষ। আমি আজকে আপনাকে একটা কথা বলছি, আজকের এই নির্বাচনের ফলাফল সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা বার্তা স্পষ্ট করেছে যে নির্বাচনী ব্যবস্থার শুদ্ধিকরণ করতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন নো আইডি কার্ড নো ভোট, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন বাংলাদেশি ভোটারদের এই ভোটার লিস্টে নাম রয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আমি এসআইআর সমর্থন করি না। না, তার মানে তুমিও বলছো যে এসআইআর এর জন্যই এই জয়? নো 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 নো, আমি কি বলছি আমার বক্তব্যের পুরো লাইনটা শেষ করতে হবে সুবন্ধা। অশ্বত্থমা অত শুনলেই রিয়াক্ট করলে হবে না। ইতিগজটা খুব ইম্পর্টেন্ট। ইতিগজ হচ্ছে যে আজকে সরাসরি প্রধানমন্ত্রীজিও বলেছেন এবং আমরাও বলছি, আর বিহারের জনগণও বলছে যে আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে, নির্বাচনী ব্যবস্থার শুদ্ধিকরণ করতে হবে। জঙ্গল রাজের মধ্য দিয়ে ইলেকশনকে লুটে নেওয়া যাবে না, যেমন 2021-এ লুটেছেন। এই বুয়াদা আজকে বসে আছেন, একটু পরে বলবেন, আমি জানতে চাইবো বুয়াদার কাছে যে 229 জন কাউন্টিং অফিসার এখন কেন বুয়াদাদের ঠিক করে নিতে হচ্ছে, এখন থেকে কোন কোন আসন লুটবেন তার প্ল্যানিং বাংলায় করে নিতে হচ্ছে।
লুট ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে জিততে পারবেন না বলে এই ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে বলে এখন আতঙ্ক তৈরি হয়ে গেছে। আজকে দেখেছেন তৃণমূল কংগ্রেসের একজন কেউ রাস্তায় নেমে বলতে শোনা যাচ্ছে না যে কিন্তু নাম বাদ গেল কোথায়, এখন তো খসড়া তালিকাই প্রকাশিত হলো না। আপনি গ্যারান্টি নিন, আমরা জমা দিয়েছি তো 13 লক্ষ ডকুমেন্টেড এভিডেন্স, কোথায় যাবে? নাম বাদ না গেলে তো কোর্টে টানবো। আমরা কি কোর্টে যেতে পারি না নাকি? এরাই খালি কোর্টে যাবে আর থাপ্পড়কে চলে আসবে। জাস্টিফাইড অ্যাপ্রোচ নিয়ে কোর্টে গেলে নির্বাচন অন্যরকম হতো। সুমন, আমি আর দুটো কথা বলে শেষ করে দেবো। আজকের নির্বাচনের পর আমার বিনীত করজোরে অনুরোধ, মহিলাদের কথা বলে যারা নির্বাচনে জিতে ক্ষমতা এসছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দম দেখান 10,000 টাকা করে দিয়ে দিন নির্বাচনের আগে বাংলার মহিলাদের। না দিতে পারলে কথা আলোচনা করবেন না। আমরা ক্ষমতায় এলে মহিলাদের পাশে দাঁড়াবো, যেমন বিহারের পাশে দাঁড়িয়েছি, এখানেও বাংলার মহিলাদের পাশে দাঁড়াবো। তুমি বলছো ক্যাশ টাকা দেয়াই একমাত্র মহিলাদের পাশে দাঁড়ানো? এরপরে আরেকটা দল বলবে যে আমি 20,000 দেব, মানুষ তাকে ভোট দেবে। তৃণমূল কংগ্রেসের কাছে ক্যাশটা অন্তত আশা করি। তৃণমূল কংগ্রেসের কাছে উন্নয়ন, শুনে নিন না, তৃণমূল কংগ্রেসের কাছে উন্নয়ন বা মহিলাদের স্বনির্ভরতা জীবনে আশা করি না। কারণ কংক্রিট কোনো প্ল্যানিং, কোনো উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস বাংলার সামনে রাখতে পারেনি, তাই বাংলার যুবকরা আরো বেশি এফেক্টেড। আজকে তেজস্বী ঢপ মেরেছে, লোকের কাছে চর খেয়েছে, বলেছে প্রত্যেক পরিবারে সরকারি চাকরি দেবো, কিন্তু তার যিনি নেত্রী তিনি যাতে এখানে তার রিলেটিভ মনে করেন, ধরুন রাহুল গান্ধী ডুবেছেন ওখানে গিয়ে জলে, তেজস্বী চলে গেলেন, অখিলেশ আরেক ভাইপো তিনিও ডুবেছেন, আর কিছুদিন পর এখানকারও একই অবস্থা হবে বাংলার ভাইপো। নির্বাচনী ব্যবস্থা শুধু লাস্ট লাইন, শুধু একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের কাছে অনুরোধ করব যে অন্তত প্রত্যেক বাড়িতে একটা করে সরকারি চাকরি দিতে হবে না। অন্তত যে ডবল চাকরি খেয়ে নিয়েছেন তিনি এখন বলছেন, আঁকড়ে ধরবার চেষ্টা করছেন আপনাদের দলকে, একটু স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করে বলুন সাথে আছেন, পাশে আছেন না ছেড়ে দিয়েছেন। আমি সমীরদার কাছে যাব, কিন্তু তার আগে দুটো আমার অবজারভেশন আছে। এক হচ্ছে সংসদীয় শব্দ কি এখন মিথ্যের জায়গায় ঢপটা চলতে পারে আমি জানি না, কিন্তু পাশাপাশি এইটাও আপনাদের বলবো যে দুটো জায়গায়, এক হচ্ছে যে শঙ্কু বলছিল না যে নাম বাদ যাবে, নাম খুব স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল যদি কোনো কোর্টে না যায় তাতেও বাদ যাবে, তার কারণ মৃত ভোটার এবং পার্মানেন্টলি যারা মাইগ্রেট করেছেন তাদের নাম তো বাদ যাবে। এবং 2002-এ কত নাম বাদ গেছিল সেই হিসেবে আমি বহুবার দেখিয়েছি যে খসড়াতেই বাদ গেছিল 69 লক্ষ এই রাজ্যের, সুতরাং নাম কিছু বাদ যাবে এ তো স্বাভাবিক। কিন্তু এখানে যেহেতু এতবার তেজস্বী যাদবের কথা এলো এবং তেজস্বী যাদবের রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে সেই বেলুনটাকে এত বড় ফুলিয়েছিলেন, আজকে সেই তেজস্বী যাদবের একেবারে পরীক্ষার রেজাল্ট কি এলো দ্রুত একবার দেখব। বিহারে এনডিএ সুনামি, নীতিশ কুমারের সুইংয়ে ক্লিন বোল্ড তেজস্বী যাদব। যিনি নবারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সরিয়ে প্রথমবার কুর্সিতে বসার স্বপ্ন দেখছিলেন, তাকে ভোটের রায় ছুঁড়ে ফেলে দিল বিহারবাসী। ম্যাজিক ফিগার 122-এর ধারে কাছে পৌঁছানো দূরের কথা, কোনো মতে খোরাতে 30 পার করল তেজস্বীর দল। এক হলো যে অশিক্ষিত বা অর্ধশিক্ষিতের হাতে রাজ্য নয়, যারা চারা ঘোটালার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের হাতে নয়, কোনো জাতপাত নয়, বিভিন্ন যে জঙ্গি জিহাদি সংগঠন তার বিরুদ্ধে বিহারের মানুষ জোট বেঁধেছে এবং ভোট দিয়েছে। বিশেষজ্ঞদের মতে তেজস্বী যাদবের দলকে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বিহার আসলে বার্তা দিল যে তাদের কাছে আরজেডি মানে এখনো সেই জঙ্গল রাজের স্মৃতি। লালু প্রসাদ যাদবকে ভোট প্রচার থেকে দূরে সরিয়ে রাখলেই তা ঝেড়ে ফেলা যাবে না। জঙ্গলরাজ হলো সেই জমানা যে সময় বিহারকে গ্রাস করেছিল লাগাম ছাড়া হিংসা, দুর্নীতি। 90 का दशक आया और बिहार पर आरजेडी के जंगलराज ने हमला कर दिया, और जंगलराज मतलब कट्टा, क्रूरता, कटुता, कुसंस्कार, करप्शन और कुशासन, ये जंगलराज की पहचान बन गए और ये बिहार का दुर्भाग्य बन गया। नीतीश कुमार जी ने जो काम किया महिलाओं के लिए, बेटियों के लिए, आजीविका दीदियों के लिए और बिहार में सुशासन के लिए,
तो ये पूरा हुआ है तो जनता ने इसको देखा है, और लालू प्रसाद के जंगल राज को भी उनको याद है, खौफ डर, तो उसको भी देखा है। बिहार में हर बूथ पे लूट मार कितनी होती थी, और जनता ने विश्वास के लिए वोट किया है और विकास के लिए वोट किया है। লালু প্রসাদ যাদব আগেই পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, জেল খেটেছেন, জামিনে বাইরে আছেন। তার উপর বিহারে ভোটের ঠিক আগেই জমির বদলে সরকারি বরাদ্দ দেওয়ার মামলায় দিল্লির আদালতে লালু প্রসাদ যাদব, তার স্ত্রী রাবড়ি দেবী এবং তেজস্বীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সেই সময়ও বিহারে যে ধরনের একটা রাজনীতির মধ্যে দ্বন্দ্ব ছিল, সেই জায়গাগুলোকে পেরিয়ে বিহারের মানুষ কি একটা এমন রাজনীতি চাইছেন যে রাজনীতির মধ্যে তুলনামূলকভাবে হিংসা কম, দ্বন্দ্ব কম। বিতর্কের শেষ এখানেই নয়। বিহারে ভোটার তালিকার ঝাড়াই বাছাই করতে যখন এসআইআর চলছে, তখন তা নিয়ে মুখ খুলতে গিয়েও ফাপড়ে পড়েন লালু পুত্র। সাংবাদিক বৈঠক করে তেজস্বী অভিযোগ করেছিলেন খসড়া তালিকা থেকে তার নাম বাদ গেছে, কিন্তু এরপর নির্বাচন কমিশন দাবি করে যে ভোটার কার্ড দেখিয়ে তেজস্বী অভিযোগ তুলেছিলেন, বর্তমানে তার কোনো অস্তিত্বই নেই। মিথ্যে ধরা পড়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছিল আরজেডি। সেই অস্বস্তি এবার শোচনীয় পরাজয়ের রূপ নিল। আজকে বিহারের ফল পরিষ্কার করে দিয়েছে যে বিহারের মতো করে লড়াই করলে পরাজয় অবশ্যম্ভাবী। বিজেপিকে যদি রুখতে হয় তাহলে বেঙ্গল মডেলে রুখতে হবে, যেই মডেল 2021-এ মমতা ব্যানার্জি অভিষেকের যুগলবন্দি দেখিয়েছে, 2024-এ যার পুনরাবৃত্তি করেছে। বাবার আমলে জঙ্গল রাজের কলঙ্ক গা থেকে ঝেড়ে ফেলতে মরিয়া চেষ্টা করেছিলেন তেজস্বী। প্রতিশ্রুতি দিয়েছিলেন তেজস্বী যাদবের ছায়াও যদি ভুল কাজ করে তাকেও তেজস্বী শাস্তি দেবে, কিন্তু শেষ অবধি তাকেই শাস্তি দিল বিহারবাসী। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি ফ্যাক্টসে আসবো। 2024-এ লোকসভা ভোটের পর যে কটা রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা এবং এই বিহার, প্রত্যেকটা রাজ্যে গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে বিরোধীরা। এই তথ্যের ওপর ভিত্তি করে এই বিহারের প্রতিবেশী বাংলায় স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। এবার সমিতদা বলতেই পারেন যে কংগ্রেস তো পাচ্ছে না, ঠিকই তো, কিন্তু তাহলে পাশাপাশি এটাও আমায় বলতে হবে যে কেজরিওয়াল পারেননি, উদ্ধব ঠাকরে পারেননি, শরদ পাওয়ার পারেননি এবং আজকে তেজস্বী যাদবও পারলেন না। অর্থাৎ শুধু কংগ্রেস নয়, পরপর আঞ্চলিক শক্তিগুলো ধরাশায়ী হচ্ছে বিজেপির কাছে। বাংলায় বিজেপিকে রুখতে পারবে তৃণমূল, সমিতদা? সুমনবাবু, আমি একটু অন্য দিক থেকে শুরু করব। নিশ্চয়ই। আমার পূর্ববর্তী বক্তা বিজেপির তো অনেক কথা বলে গেলেন। আপনি আজ থেকে 5 বছর আগে ফিরুন। এটা 2025 সালের নভেম্বরের 14 তারিখ। ঠিক আজ থেকে 5 বছর আগে এই নভেম্বর মাস 2020 সালে এই বিহারে নির্বাচন হয়েছিল এবং এই নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। তখন বিজেপি, আমার স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, 74টা আসনে বিজেপি জিতেছিল, নীতিশ কুমার 43টা আসনে জিতেছিল, তেজস্বী যাদব 75টা, কংগ্রেস 19টা। একদম। তো সুমনবাবু, তখনও তো এই স্লোগানগুলোই শুনেছিলাম, যেই নীতিশ মুখ্যমন্ত্রী হয়ে গেল, বিজেপি নীতিশের সরকার হয়ে গেল, কি বিহার মে ঝাঁকি আব বাঙ্গাল কি বাড়ি। তার কারণ তার তো 5 মাসের মধ্যে বাংলায় ইলেকশন ছিল। ঠিক সমিতদা, কিন্তু আরেকটা বাক্য যোগ করুন, আপনার সুবিধা হবে সেটা। না না, আপনি একটা বাক্য যোগ করুন যে চিরাগ পাসওয়ান বেছে বেছে নীতিশ কুমারের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন। এইটা যোগ করুন। আমার মনে আছে, এটা না করলে তো ইনকমপ্লিট হলো। হ্যাঁ, এবং শুধু তাই নয়, পরবর্তীকালে বলেছিলেন আমি নরেন্দ্র মোদীর হনুমান। এটা বোধহয় আপনার মনে নেই, আপনি সংযোজন করুন। আমি অন রেকর্ড বলছি, ওই চিরাগ পাসওয়ান 143টা আসনে লড়ে নীতিশ কুমারকে হারানোর জন্য বিজেপি ওকে লাগিয়ে দিয়েছিল ময়দানে, যার জন্য নীতিশ কুমার নেবে হয়েছিল 43, বিজেপি হয়েছিল 74, সেকেন্ড লার্জেস্ট পার্টি। আমার বক্তব্য যেখান থেকে শুরু করেছি, যে 5 বছর আগেও তো এই স্লোগান শুনেছিলাম এই নভেম্বর মাস 2020 সালে। তার 5 মাসের মধ্যে পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন হয়েছিল। বিহারকে বার, বাংলা কি পার নাকি সব, এই আজ যারা বকছেন ঠিক সেই ধরনের দিবা স্বপ্ন দেখছেন। কি দেখেছিলাম আমরা? 213টা আসনে মমতা ব্যানার্জি জয়ী, বিজেপি 77-এ আটকে গেছিল। তার 3 বছর পর যখন লোকসভার নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে 29টা আসন, বিজেপি 12। তাহলে কি ইঙ্গিত তো আজকে পরিষ্কার যে আর 5 মাস পর আবার বাংলায় কি ঘটতে যাচ্ছে, তার কারণ হিস্ট্রি রিপিটস। তাই তো হবে। আজকের নির্বাচন অনেকগুলো জিনিস রাজনৈতিক বার্তা দিল। কি কি জানেন?
আমরা যারা একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, বিশ্বনাথ দ্বারাও আছেন, একটা গুজব ভাসিয়ে দেওয়া হয়েছিল, মানে একটা আলোচনা, গুজব কেন বলবো, সেটা মিলল না, যে 10 বছর একটা সরকার যদি ক্ষমতায় থাকে বা কোনো ব্যক্তি ক্ষমতায় থাকলেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট শুরু হয়। নীতিশের 20 বছর অতিক্রান্ত, 25 বছরের জন্য পা দিলেন, কোথায় অ্যান্টি এস্টাবলিশমেন্ট সুমনবাবু? তাহলে সেই অ্যাডভান্টেজ তো মমতা ব্যানার্জি পাবেন পশ্চিমবাংলায়। তিনি 15 বছর অতিক্রম করছেন। আপনার কি মনে হয় ভারতবর্ষে 20 বছরের নিচে কোনো সরকার থাকে না? এরকম কোনো নিয়ম নীতি কোনো প্র্যাকটিস আছে নাকি? সুমন বাবু, এটাও তাহলে আপনি আমায় পরিসংখ্যানে টানছেন। না, তবে সম্ভব, অসম্ভব কে বলেছে? শুনুন না, আপনি একমাত্র জ্যোতি বসু 23 বছর টানা, 1977 থেকে 2000, এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন এই নভেম্বর মাসে 2000 সালে, বুদ্ধবাবুর হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন। সে ছাড়া ভারতবর্ষে আর কেউ কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী 23 বছর টানতে পারেননি, 20 বছরও টানতে পারেননি। মোহনলাল সুখারি, আপনি যখন তুললেন কথাটা, আমার নামটা মনে এলো। চুপ কর, পরে তো তুই বলেছিস, পরে শোনো, তাড়া বলতে দে, তোর বলার সময় আমি বলিনি। মোহনলাল সুখারিয়া রাজস্থানের 17 বছর মুখ্যমন্ত্রী ছিল। বিশ্বনাথ বাবু, আমি ঠিক বলছি? আমি বিশ্বনাথ বাবুকে জিজ্ঞেস করছি, আমি ঠিক বলছি? আপনি পরে মতামত নেবেন, আপনারটা শেষ করুন। থার্ড লাইনে আমি আসছি। সুতরাং একটা কনসেপ্ট চেঞ্জ হলো যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল না নীতিশ কুমারের বিরুদ্ধে। জঙ্গলরাজের যে কথাটা প্রধানমন্ত্রী, শঙ্কু থেকে শুরু করে প্রধানমন্ত্রী বলছেন, ও তো 2005 সালের আগে। লালু প্রসাদ যাদব 2005 সালে ক্ষমতা থেকে চলে গেছে। বাংলার জঙ্গলরাজের কথা বলছেন প্রধানমন্ত্রী, তো নীতিশ কুমার বাংলায় যে জঙ্গলরাজের কথা বলছেন প্রধানমন্ত্রী। 20 বছরের জঙ্গলরাজ নীতিশ কুমার পশ্চিমবঙ্গে কথা বললেন। আরে ভাই, এ তো বলতেই হবে না। থার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে ভোট হতে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোটের দিকে তাকিয়ে লক্ষ্মীর ভান্ডার চালু করেননি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ভোট তো ছিল না, ডাইরেক্ট ট্রান্সফার 10,000 টাকা ঠিক ভোটের আগে। দেখুন ফ্যাকচুয়ালি ইনকারেক্ট বললে থামাবো সমিতদা। আপনার সিনিয়রিটিকে সম্মান জানিয়ে আমি থামাবো আপনাকে। না, কথা বলতে না, আপনি 4 মিনিটের মাথায় আপনাকে থামানো যাবে না। এই আইন কি স্টুডিওতে আসার আগে আপনাকে আমি বলেছিলাম? না, থামাতে না, আপনাকে তো এটা মনে করিয়ে দিতে হবে। আপনি বলছেন ভোটের জন্য লক্ষ্মীর ভান্ডার শুরু করেননি। 2019-এ যখন লোকসভায় ভোট বিজেপি বিপুল সাফল্য পেল, তারপর লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছে। রাইট তো, ঠিকই তো বলতে, তার সামনে কি ভোট ছিল বলতে হবে তো। আর এটা কখন রেজাল্ট খারাপ হয়েছে বলে আমি প্রোগ্রাম এন্ড্রেস করেছি। বাবু, আপনি তো তাহলে আপনি বলুন, আমি বসে পড়ি। না, এটা আমাদের ডাকবেন সমিতদা। আমি আপনাকে অ্যাঙ্কার, অন্য বিরোধীরা নয়, কিন্তু আপনার বক্তব্যের মধ্যে তো অ্যাঙ্কার প্রশ্ন করবে, আটকাবে সবাইকে। এই নিয়ম মেনেই স্টুডিওতে আসতে হয়। আপনিও জেনেই এসেছেন। কিন্তু আমি 3 মিনিটের বক্তৃতা, আপনি 4 বার আমায় থামিয়ে দিলেন। না, কেন? 4 বার। আরে মশাই, আপনি তো 5 মিনিট অতিক্রম হয়ে গেছে। আমি আপনাকে নেক্সট টাইম এটা ঘড়ি উপহার দেবো সমিতদা, ভালো লাগবে। আচ্ছা, আপনি যদি আপনার যা প্রশ্ন আছে একসঙ্গে করে যদি বক্তাদের বলতে দেন, তার সুবিধা হয়। কেন? আমাকে শেষ করতে দিন না। শোয়ের ফরম্যাট, দাদা, আপনারা পশ্চিমবঙ্গ শাসন করছে বলে শোয়ের ফরম্যাটও আপনারা ঠিক করে দেবেন? করছি না, ঠিক ভারী মজা। না, এটা ঠিক করছি না, কিন্তু এটাও ঠিক না। আপনি আমন্ত্রণ জানাবেন, এ তো ঠগের বাড়ির নেমন্তন্ন। না, আপনি ঠগের বাড়ির নেমন্তন্ন। আপনি সরি সমিতদা, আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু এটা আপনার বাঁকুড়ার জনসভা নয় তো, এটাও তো বুঝতে হবে। আসেনি, কিন্তু আপনি তো প্রত্যেক কথায় কথা বলছেন, আমি কি উত্তর দেব? প্রত্যেক কথা আপনি রিপিট দেখবেন না, আপনি রিপিট দেখবেন মশাই। আপনি দয়া করে আপনাকে বলছি। হ্যাঁ, সুতরাং যথেষ্ট হয়েছে। এই কথাটা শুধু শেষ করতে দিন, শেষ করুন। যে সেটা হচ্ছে, যারা ভাবছে, এই দেখুন, তেজস্বী যাদব ভোট চলাকালীন বললেন যে আমরা ক্ষমতায় এলে আরো 30,000 টাকা করে মহিলাদের দেবো। মানুষ যে টাকাটা হাতে পায় সেটাকে বিশ্বাস করে, তাই তো ভোটটা বিজেপির পক্ষে, নীতিশ কুমারের পক্ষে গেছে। সুতরাং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লক্ষ্মীর ভান্ডারের উপর মানুষের বিশ্বাস আছে। এই বিজেপির মতো মিথ্যাবাদী দলের আশ্বাসে বাংলার মানুষ ভুলবে না, এবং তৃণমূল কংগ্রেস 250-র উপর আসন নিয়ে ক্ষমতায় আসবে। আমি এক্ষেত্রে সমিতদা এবং শঙ্কুর দল দুজনের সঙ্গেই দ্বিমত।
সেটা হচ্ছে মানুষের হাতে টাকা দেওয়া। নিঃসন্দেহে এর একটা অর্থনীতির দিক আছে, প্রচুর অর্থনীতিবিদ এটা সমর্থন করেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু টাকা দিয়ে ভোটের ক্ষেত্রে একেবারে সরাসরি বিরোধীরা এইবার সমিতদার মতোই যারা নীতিশ কুমারের বিরোধী তারা কি বলেছিল, আমি বিস্তারিত এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো যে টাকা মানে পার্টির টাকা নয়, সরকারি টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। নীতিশ কুমারের এই একটার পর একটা প্রকল্প, বিশেষ করে মহিলাদের যোজনা প্রকল্প নিয়ে এর কি ব্রেকআপ আপনাদের এই অনুষ্ঠানেই দেখাবো, কোথাও যেতে হবে না। হ্যাঁ লাড্ডি ময়ন, আমি একমত, কিন্তু লক্ষ্মীর ভান্ডারেও আমার একই মন্তব্য থাকবে। আমি দুটো লাইন বলতে চাই সমিতার বক্তব্যের উপরে। প্রথম কথা হচ্ছে উনি একটা তথ্যগত ভুল দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি 3টে আসন থেকে শুরু করেছিল, 77 বিধানসভা, 77টা বিধানসভা জিতেছিল, বাকিটা ওরা চুরি করেছে। আর তারপরে বিধানসভা জিতেছি, ফলে আমাদের আপনি ভালো করে পড়াশোনা করে আসবেন। লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা কটা বিধানসভা জিতে আছি জানেন না? উত্তেজিত এবং সেটা করুন। সমিতদার বয়স হয়েছে বলে দুটো, আরে সমিতদার বয়স হয়েছে বলে আমি দুটো পুরনো তথ্য আমরা পাই, এটাও তো মানতে হবে। আরে পরের বক্তাকে সুযোগ দাও বাবা। 8টা 26 শুনুন, এখনো 26-এর বিধানসভা আসেনি, 8টা থেকে 8টা 26 অব্দি শুধু তৃণমূল আর বিজেপি বকে যাবে। হ্যাঁ, ওনার কাছে ওপেন চ্যালেঞ্জ থাকলো, ভাই আমরা 10,000 টাকা দিয়েছি, লোকের হাতে পৌঁছেছে, লোকে বিশ্বাস করেছে, আপনার ক্ষমতা থাকলে দিন, না হলে ছেড়ে দিন। ঘটনা আমার দর্শকদের কাছে একটা প্রশ্ন আছে। ধরুন কংগ্রেসের ফল আজকে ভালো হয়নি, তা বলে কংগ্রেসের প্রতিনিধি সৌম্য এসছে, ও বেচারা আধ ঘন্টা অপেক্ষা করবে? আমি দ্রুত একবার প্রথমে যাব, নরেন্দ্র মোদী এই বক্তৃতায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন কংগ্রেস নিয়ে, কি সেটা দেখাবো, তারপর সৌম্যর কাছে আসবো। দেখুন, आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है। अब कांग्रेस के भीतर भी एक अलग धड़ा पैदा हो रहा है जो इस नेगेटिव पॉलिटिक्स से असहज है। ये जो कांग्रेस के नामदार हैं, ये जिस रास्ते पर कांग्रेस को लेकर चल रहे हैं, इसके प्रति घोर निराशा, घोर नाराजगी अंदर ही अंदर पनप रही है। और मुझे तो आशंका है, हो सकता है कि आगे कांग्रेस का एक और बड़ा विभाजन हो। और साथियों, कांग्रेस के जो सहयोगी दल हैं, वो भी समझने लगे हैं कि कांग्रेस अपनी नेगेटिव पॉलिटिक्स में सबको एक साथ डुबो रही है। আচ্ছা, এবার কংগ্রেসের কথায় আসি। কারাকারি করে 61টা আসনে লড়ে শেষ পর্যন্ত 6টা, স্ট্রাইক রেট মাত্র 10%, এবং যাদের বিরুদ্ধে কংগ্রেস লড়েছে তাদের স্ট্রাইক রেট 80 থেকে 90%। তেজস্বী যাদবেরও দল আমি সকালে দেখছিলাম বলতে শুরু করেছে যে কংগ্রেসই ডোবালো। আজ কিন্তু সৌম্যকে মানতে হবে যে ভোট চুরি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ভোটে জেতা যায় না। চূড়ান্ত কর্পোরেট কায়দায় একটা প্রেস কনফারেন্স করে তারপর প্রায় 2 মাস বিহার মুখ হননি রাহুল গান্ধী, বিদেশে চলে গেলেন, তারপর ফিরে এলেন ভোটের 2 দিন আগে, মানে প্রকাশ্যে এলেন। রাজনীতির লড়াই এভাবে হয় নাকি? পার্ট টাইম পলিটিশিয়ানদের দিন বোধহয় এদেশে শেষ। সৌম্য কি মানবে? দেখুন সুমনদা, প্রথমে শুভ সন্ধ্যা জানাই। আর এই আলোচনার শুরুতেই আমি সবাইকে একটা কথা বলি যে যারা জিতেছেন, যারা জয়লাভ করেছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের কেন্দ্রবিন্দু কংগ্রেস। আমরা ওখানে জোটসঙ্গীর সাথে লড়াই করেছি, বলেছেন কংগ্রেস বিভাজন হবে ইত্যাদি ইত্যাদি। ওনার কাছে খবর আছে কিনা জানি না, বড় বিভাজন হতে পারে বলেছেন উনি।
স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগে কংগ্রেসের বিভাজিত হয়ে আজকে যারা এখানে বসে আছে বহু দল তৈরি হয়েছে, আবার কংগ্রেসে মিলনও হয়েছে, এই ইতিহাস আছে। কংগ্রেসকে বিভাজনের ভয় দেখিয়ে কোনো লাভ হয় না। আর সমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কংগ্রেস লড়াই করেছে, কখনো পরাজিত হয়েছে, কখনো জয়লাভ করেছে। এমনি শশী থারুরকে আমি ধরি না, কিন্তু উনি কি চিদাম্বরমের দিকে ইঙ্গিত দিচ্ছে? কার দিকে ইঙ্গিত করছেন ওনার কাছে খবর থাকলে উনি ভালো বলতে পারবেন, আমার তো জানা নেই। তো প্রথম কথা হচ্ছে যে এই জয় পরাজয়ের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে বিহারের মানুষ কংগ্রেসকে এবং তাদের জোটকে বর্জন করেছে, কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে যায়, সেই প্রশ্নগুলো তো থাকবেই। গণতন্ত্রে প্রশ্নহীন হওয়া তো খুব বিপজ্জনক। না, একদম প্রশ্নহীন গণতন্ত্র, সবাই শাসক সবসময় চায় যে শাসক প্রশ্ন করবে না, আমরা গণতন্ত্রে প্রশ্ন করতে পারবো না। যেদিন আমাদের প্রশ্ন সেদিন থেকেও ছিল, এই স্টুডিওতে আমি বহুবার আপনাদের সামনে বলেছি এবং রাস্তাতেও বলেছি যে 2023 সালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কোর্টে কেস করা যাবে না, এরকম একটা আইন এই প্রশ্নের জন্ম দেয়। প্রশ্নের জন্ম দেয় এটাই যে সবথেকে বেশি পারফরমেন্স করা ভারতীয় জনতা পার্টি 2019 সালে 303টা আসন পাওয়ার পরে যাদের স্ট্রাইকিং রেট হয় সেই সময় হচ্ছে 76%। আমি যদি খুব ভুল না করি যে 2019 সালের এই পার্সেন্ট, সরি 67%। সবথেকে বেশি ইন্দিরা গান্ধীর মারা যাওয়ার পরে সবথেকে বেশি যে সময় আসন পেয়েছিল কংগ্রেস সেটা হচ্ছে রাজীব গান্ধী, সেটা হচ্ছিল প্রায় 76% স্ট্রাইকিং রেট যদি হয়, তো 543-এর মধ্যে 414। এই প্রশ্ন এটা রাখছি যে আমার কতগুলো প্রশ্ন। মহারাষ্ট্রের স্ট্রাইক রেট ভারতীয় জনতা পার্টি দেখবেন আপনি 88%, আবার বিহারের স্ট্রাইক রেট ভারতীয় জনতা পার্টির হচ্ছে 94%। প্রশ্ন থাকে প্রশ্ন, আমি তো বলছি প্রশ্ন, উত্তর আগামী ভবিষ্যৎ দেবে। দেখুন কংগ্রেসকে গালাগাল করা যায়, কংগ্রেসকে বাজে কথা বলা যায়, আজকেও তৃণমূলের লোকেরা গালাগাল করেছে কংগ্রেসকে যে কংগ্রেস পারছে না ইত্যাদি ইত্যাদি, সে প্রসঙ্গে পরে আসছে। গালাগালি নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে রাহুল গান্ধীর নেতৃত্ব, ইন্ডিয়া জোটে নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেছে। দেখাবো যে 82% জেডিইউর স্ট্রাইকিং রেট, সেখানে আরজেডির স্ট্রাইকিং রেট কমে হচ্ছে, আরজেডি মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দেখানো হচ্ছে 22.77, ওয়ারাস বিজেপির যেখানে 20% স্ট্রাইকিং রেট অনেক বেশি। এগুলো অনেক আলোচনার বিষয় আসবে আগামী দিনে, অনেক কিছু আমরা জানতে পারবো। প্রশ্ন তো থাকছে যে কত পার্সেন্ট ভোটার ছিল, ভোটার টার্ন আউট কত, ভোট যারা দিল তারপর দেখা গেলো পার্সেন্টেজ বাড়লো, এই প্রশ্ন থাকবে। তবু আমি বলছি যারা তোমার এই প্রতিক্রিয়াটা পেলাম না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিয়া জোটের শরিক, মুখ বদল করতে হবে, মানে রাহুল গান্ধীকে বদল করতে হবে। আমি বলছি এটা ক্লোজ করার জন্য আমি আপনাকে বলছি এই প্রশ্নগুলো থাকবে এবং নির্বাচনের পরে একটা নির্বাচন তো শেষ না, এরকম নির্বাচন অনেক এসছে গেছে, কংগ্রেস হেরেছে, কংগ্রেস জিতেছে, হবে। কিন্তু আমি শুধু একটা বলছি, গণতন্ত্রের জন্য সবথেকে খারাপ যদি ইনস্টিটিউশনের বিরুদ্ধে বা সন্দেহভাজন হয়, যেটা মানুষের আস্থা অর্জন না করতে পারে, সেখানে বিরোধী দলের আস্থা অর্জন করাও নির্বাচন কমিশনের কাজ। একটাও তদন্ত না করে শুধুমাত্র চাপিয়ে দেওয়া, এগুলো আগামী দিনের প্রশ্ন থাকবে। কিন্তু আপনি দেখবেন আজকে সারা নির্বাচন হয়েছে বিহারে, এখান থেকে 500 কিলোমিটার দূরে বিহারে নির্বাচন হচ্ছে। প্রশ্ন তুলছে কে? প্রশ্ন তুলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কে তিনি? তিনি তৃণমূল কংগ্রেসের নেতা। কাকে প্রশ্ন করছেন? বিজেপির বিরুদ্ধে না, তিনি বলছেন কে? কংগ্রেস পারছে না, বিজেপি পারছে, বিজেপির বিরুদ্ধে বলছে। তাহলে কি আচ্ছা ইন্ডিয়া জোটের কংগ্রেসের নেতৃত্ব চলবে, তার মানে কি আপনারা কি নেই নাকি? আমি জানতে চাইছি যে তৃণমূল কি ইন্ডিয়া জোটে নেই? আমার প্রশ্ন এক, কেন ইন্ডিয়া জোটে থাকলে রাহুল গান্ধীকে প্রশ্ন করা যাবে না? আমি জানতে চাই না, প্রশ্ন করুন না। আমি জানতে চাইছি, বুয়াদা এখানে আছেন, কিষাণু আছে, বলুক না। বিজেপির বিরুদ্ধে আপনি রাহুল গান্ধীকে ক্রিটিসাইজ করতে পারেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে বলতে পারেন, রাহুল গান্ধীকে রিডিকিউল করতে পারেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে দুটো কথা বলতে পারেন, কিন্তু রাহুল গান্ধী বুক চিতিয়ে আরএসএস বিজেপির ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে লড়াই তো করছে বিজেপির বিরুদ্ধে। আপনারা গেছেন বিহারে, একটা নির্বাচন, একটা জনসভা, এই যে এত বড় লিডার মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বিরাট লড়াই করছেন, গেছিলেন বিহারে নির্বাচনে প্রচার করতে? একটা সভা দেখে দিন। বেশ, আমি সমিতদার কাছে যাব যে তৃণমূল ইন্ডিয়া জোটে আছে কিনা কংগ্রেস প্রশ্ন তুলছে। আগে কংগ্রেস, আমি যা জানতে চাইছি। না, আমার বক্তব্য হচ্ছে তাহলে লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস কেন তৃণমূলের সঙ্গে জোট করেনি? দাঁড়ান, তার পরিণাম কি হয়েছে? দুটো আসনে জিতেছিলেন, আপনাদের সাথে দুটো আসনই
আমি জানতে চাইছি দেখতে হবে না। আচ্ছা ত্রিপুরা কংগ্রেস নিজেই যথেষ্ট, যে ডালে বসে আছে সে ডালটা কাটবে। সুমন দা, উনি ত্রিপুরায় অধীর চৌধুরী জিততে পারেননি বলে সমীর চক্রবর্তী কতটা উদ্বিগ্ন? এটা কি তোমার স্পর্শ করলো না করলো না? কথা বলি শুধু সুমন দা, এটা তোমার হৃদয় স্পর্শ করেছে? এটাই হচ্ছে কংগ্রেস। আরে বলতো কংগ্রেস যদি প্রসিদ্ধের অর্থ আরে সমীর আজকে কাউকে বলতে দেবে না। আজকে 12টা সিট আমি তো সাধারণ একটা প্রশ্ন করেছি যে আপনি গোয়ায় যেতে পারলেন কংগ্রেস সেই নির্বাচনে, আপনি ত্রিপুরায় যেতে পারছেন, আপনি শুনছি এদিক ওদিক যেতে পারছেন, কিন্তু আপনি 500 কিলোমিটার বিহারে একটা প্রচার করতে কেন গেলেন? কংগ্রেস আমার এটা বেশ সৌম্য এত প্রশ্ন করছে, ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের, আমি জানি না কি পদে এখন বোধহয় আহ্বায়ক আছেন মল্লিকার্জুন খার্গে, ইন্ডিয়া জোটের তরফ থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল? এটা তাহলে উনি যেতে পারতেন না? উনি তো ত্রিপুরাতে কি আমন্ত্রণ করেন? পাটনা যেতে ভিসা লাগে না, আমি জানি সেটা। ত্রিপুরাতে কি আমন্ত্রণ শুদ্ধ কংগ্রেসের এমএলএ গুলোকে বিজেপিতে পাঠিয়েছে তৃণমূল। সুমন বিজেপিতে আমি ভাবছিলাম যে বিহারের মহাগঠবন্ধনের একটা এখানে স্পর্শ পাবো কিনা, কিন্তু মোটামুটি ইন্ডিয়া জোটটা যে চেহারা নিচ্ছে খুব ইন্টারেস্টিং, স্টুডিওতে তো আরো ইন্টারেস্টিং, কিন্তু জোকস অ্যাপার্ট আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো, যেটা হচ্ছে কংগ্রেসের আজকের ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা, এটা মানতেই হবে, এটা তথ্য। এ যেন জুটিতে লুটি। নীতিশ মোদী জুটির কাছে ম্লান হয়ে গেল তেজস্বী যাদব রাহুল গান্ধীর মহাজোট, নিভে গেল তেজস্বী যাদবের লণ্ঠন। বিহারের বুকে ধ্বংসাবশেষে পরিণত হল শতাব্দী প্রাচীন কংগ্রেস। প্রচারে নেমে রাহুল গান্ধী তেজস্বী যাদব মোটর বাইক চালিয়েছিলেন। ভোটের ময়দানে তাদের দুই দলের ওপর বুলডোজার চালালেন নীতিশ কুমার, নরেন্দ্র মোদী। কাজে এলো না বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ভোট চুরির অভিযোগ তোলাই সার হলো। বিহারে আগে থেকেই অস্তিত্বের সংকটে ভোগা কংগ্রেস আরও তলানিতে চলে গেল। রাহুলকে ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে দিল বিজেপি। বিহারে কংগ্রেসের খারাপ ফল অব্যাহত। গত দুটি বিধানসভায় সিট কম ছিল কংগ্রেসের, সেই ট্রেন্ড বহাল রইল। কংগ্রেসের আসন সংখ্যা নেমে দাঁড়ালো সিঙ্গেল ডিজিটে। রাহুল গান্ধী অলওয়েজ টকড অ্যাবাউট atom bomb, hydrogen bomb. I think all these bombs he is blowing at his own party and allies. This is what it appears from this result. Contest is directly between the Election Commission of India and the people of Bihar. Well, I'm saying it directly. Okay. There was a book we all read as children, To Serve with Love. So this is a book written by Ganesh Gupta for Mr. Modi. ভোট চুরি নিয়ে সাংবাদিক বৈঠক করা, তারপর হঠাৎই উধাও। সবাই যখন প্রচারে ব্যস্ত তখন বিহার থেকে বহু দূরে রাহুল গান্ধী। খোঁজ খোঁজ বিজেপির কটাক্ষ। তারপর হঠাৎ উদয় হলেন, প্রচারে নামলেন, কিন্তু ভোটের ফলাফলে বোঝা গেল না কংগ্রেসের সংগঠন আছে, না রাহুলের ক্যারিশমা। ফের একবার পার্ট টাইম পলিটিশিয়ানের কটাক্ষ ধেয়ে এলো তাঁর দিকে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, রাহুল গান্ধী, আরেকটি নির্বাচন, আরেকটি পরাজয়। যদি নির্বাচনী ধারাবাহিকতার জন্য পুরস্কার থাকতো তাহলে তিনি সবগুলো পেয়ে যেতেন। এই হারে এমনকি বিপর্যয়গুলিও ভাবছে যে তিনি কিভাবে এগুলিকে নির্ভরযোগ্যভাবে খুঁজে পেলেন। নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করে পোস্ট করেছে অসম বিজেপি। লেখা হয়েছে, শিশু দিবসে জাতীয় শিশুকে বিরক্ত করার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সত্যিই দুর্ভাগ্যজনক। মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই, কংগ্রেসে কেউ নেই। কংগ্রেস এখন ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত, আবার 50 বছর পর আবার কংগ্রেস শুরু করা উচিত। তেজস্বী যাদবের সঙ্গে দর কষাকষি করে 61টি আসনে লড়ে মাত্র 6টিতে জয়ী হল কংগ্রেস। 1990-এ শেষবার কংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে জগন্নাথ মিশ্রকে পেয়েছিল বিহারবাসী। আর এখন সেই কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে সাইনবোর্ড। বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বুয়াদা মানে সমীর চক্রবর্তীর সঙ্গে আমার নানা পলিটিক্যাল ডিসকোর্স হয়। সমীরদা একটা তথ্য দিলেন, আমার কাছে, আমার স্মৃতিতে অবশ্য অন্য তথ্য, যে সমীরদা বললেন দেশের মধ্যে রেকর্ড মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 23 বছর মুখ্যমন্ত্রী ছিলেন একটানা। আমার কাছে যা তথ্য সেটা হচ্ছে পবন চামলিং, তিনি 25 বছর একটানা মুখ্যমন্ত্রী ছিলেন। বুয়াদা একটু যদি মিলিয়ে নেন, পূর্ণাঙ্গ স্টেটের কথা একদম
তাহলে সিকিমের ক্ষেত্রে পবন চামলিং 25 বছর, এটাই হচ্ছে ভারতবর্ষের রেকর্ড। কিন্তু যাই হোক, আমি পরের বক্তার কাছে যাব। দেখুন, বিহারের ফল বেরোনোর পর আরজেডি আর কংগ্রেস যে অসহায় প্রতিক্রিয়া দিল, সেটা কিন্তু একটা কার্যত পুরনো সংলাপ, যত দোষ নন্দ ঘোষের মতো, যত দোষ এসআইআর। অথচ বিহারে এই 2 দফার ভোটের পর একটা বুথেও রিপোলের দাবি ওঠেনি। ভুল শোনেননি, একটা বুথে কোনো রাজনৈতিক দল রিপোল চায়নি। দ্বিতীয়ত, যখন খসড়া ভোটার তালিকা 1 মাস গণপরিসরে রাখা হলো, তখন আমরা বারবার দেখিয়েছি, এই অনুষ্ঠানে দেখিয়েছি, কংগ্রেস বা আরজেডিকে তথ্যভিত্তিক বিরোধিতায় কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এখন ভোটের ফলে ভরাডুবির পরে ভোট চুরি বললে এটা তো কেউ বলতেই পারেন যে নাচতে না জানলে উঠোনের দোষ। বিশ্বনাথ চক্রবর্তী মানবেন কিনা জানি না। এসআইআর কিন্তু বিজেপি এবং বিজেপির জোটকে কিন্তু লাভবান দিয়েছে। এক তো প্রশাসন যন্ত্রটা মানুষের সাথে ছিল, 2 হলো যতটুকু মানুষকে সাহায্য করা বিজেপি সাংগঠনিকভাবে, আরজেডি সাংগঠনিকভাবে সেখানে উপস্থিত থাকাতে মানুষ কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করার থেকে শুরু করে তাতে আশ্বস্ত হয়েছিলেন। সেখানে কিন্তু কংগ্রেস বা আরজেডিকে সেইভাবে পাওয়া যায়নি। দ্বিতীয় যেটা, এটা ঠিক যে ভোটার তালিকাটা উঠে এসছে এবং যেভাবে এসআইআর হয়েছে তাতে কিন্তু একটা পোলারাইজেশন হয়েছে খুব নিশ্চুপে। কিন্তু মানে আমি বলছি, হিন্দু ভোটের একটা পোলারাইজেশন হয়েছে, আবার উল্টো দিকে মুসলিম ভোটের পোলারাইজেশন হয়েছে। জিনিসটা দেখবো কোথার থেকে, আপনি যদি লক্ষ্য করেন আরজেডির ভোট ব্যাংক গত নির্বাচন 2020 সমানই প্রায় রয়ে গেছে একদম। আমি একটু ফিগারটা দিই বিশ্বনাথ দা, সেটা হচ্ছে 2020 সালে মহাগঠবন্ধনের ভোটের শতাংশ ছিল 37 দশমিক সামথিং, এবারও 37 দশমিকই রয়ে গেছে। অর্থাৎ মহাগঠবন্ধনের কিন্তু মহাজোটের ভোটের পার্সেন্টেজ কমে। এবার কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ফলাফল আমি দেখছিলাম, মুসলিম এলাকাগুলোতে মানে এতটাই ভোট কনসলিডেট করেছে যে সেখানে জয়ের ব্যবধানটা অনেক বেশি, প্রাপ্ত ভোট বেশি আরজেডি জোটের। উল্টো দিকে যে সমস্ত মার্জিনাল সিটগুলো ছিল, গতবার প্রায় 50টা সিট ছিল যেগুলো 5000 ভোটের ব্যবধানে হারজিত হয়েছিল, সেখানে কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপি এবং তার জোট সঙ্গীর কাছে গেছে। ফলে মানে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যে একটা পোলারাইজেশন হয়েছে তার সুফলটা বিজেপির ঘরে কিন্তু পৌঁছেছে। বিজেপির আপনি লক্ষ্য করবেন 19.46% ভোট পেয়েছিল গতবার, এবার ওই একই প্রায় ভোট পেয়েছে 20.08%, অথচ তার আসন সংখ্যা 18টা বাড়িয়ে নিয়েছে। তাহলে এটা কি করে সম্ভব হয়েছে? পোলারাইজেশনটা হয়েছে যে মার্জিনাল সিটগুলোতে, তাতে চিরাগ পাসওয়ান ফ্যাক্টরটা ঢোকাতে হবে অবশ্যই। এইবার আপনাকে বলছি যে এই ভোটের ফলাফলটা কিভাবে আদৌ পশ্চিমবাংলা ট্রান্সলেট হবে কি, মানে পশ্চিমবাংলায় যারা বিজেপি করেন বা তৃণমূল করেন তাদের কি প্রভাব আছে এই ভোটের ফলাফল। দেখুন, বিজেপির তরফ থেকে আজকে যে দাবিটা করা হয়েছে যে এই ভোটের ফলাফল আমাদের সরাসরি হেল্প করবে, সাহায্য করবে, আমরা জয়ী হব, কিন্তু তার মাঝে 3-4টে বড় প্রশ্ন আছে। একটা হলো যে ওখানে জোট বেঁধে কিন্তু লড়াইটা হয়েছে, অর্থাৎ বিজেপি বারবার দেখা গেছে ইভেন 2015তেও যে বিজেপি ওই 20, 21, 22, 23% মধ্যে আটকে থাকছে, তারপরে জোট দিয়ে কিন্তু সরকার ফর্ম করছে। পশ্চিমবাংলাতে বিজেপি এখন পর্যন্ত কোনো জোট সঙ্গী পায়নি, ফলে বিজেপিকেও আমরা দেখতে পাচ্ছি 38-39%, 40%-এর মধ্যে আটকে যাচ্ছে। আরেকটা কি জোট সে পাবে যে যা দিয়ে সে তৃণমূলকে টপকে যেতে পারবে? এই জোটের অভাব। দ্বিতীয় যেটা মুখ, ওখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ প্রত্যেকেই বলেছেন যে নীতিশ কুমারের নেতৃত্বে আমরা লড়ছি, ফলে এখানে কার নেতৃত্বে লড়বে? শুভেন্দু অধিকারীকে কি তারা নেতা বানাবে, নাকি মানে ওই সেই মানে নাবিকহীন জাহাজের মতন বিজেপি চলবে? এবং তারপরে সংগঠনের যে প্রশ্নটা আছে, বিহারে বিজেপি যেভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী, পশ্চিমবাংলায় কিন্তু সেটা নয়, সেটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। ফলে সেই জায়গাটাও আরেকটা দুর্বলতার জায়গা। নেক্সট হলো যে দিল্লির থেকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন বিহারে, প্রায় কার্যত যে বিপুল পরিমাণে টাকা তারা পাম্প করেছেন, যেভাবে নেতৃত্ব মানে পড়েছিল মাটি আঁকড়ে, সেইভাবে কি পশ্চিমবাংলায় তারা অতটা এফোর্ট দিবেন ফাংশনারি দিয়ে? এই প্রশ্নটা একেবারে থাকবে। এবং একই সাথে ওখানে যখন নীতিশ কুমারকে সমস্ত বিরোধী দল বলেছে যে উনি বুড়ো হয়ে গেছেন, উনি আর কাজ করার মতন সমর্থ নয়, তখন নীতিশ কুমার উল্টো তার কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে বৃদ্ধ মানুষ, তাকে বাড়িতে মানুষ, আপনার বাবা বুড়ো হয়ে গেলে কি আপনি বাড়ির থেকে ফেলে দেন? আবেগ দিয়ে সেটাকে কাউন্টার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবেগ দিয়ে নামবেন, ভাঙা পায়ের খেলা দেখাবেন,
তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আবেগটা বিজেপি ঠেকাতে পারবে তো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ আমরা দেখেছি বিরোধী নেত্রী থেকে শুরু করে, যখন তিনি চোখের জল ফেলে দিতেন অথবা কাপড় ছিঁড়ে ফেলতেন, ফেলে দিয়ে যে ধরনের আবেগ তৈরি করতেন, সেটা লাস্ট নির্বাচনেও ভাঙা পায়ের খেলাতে আমরা দেখেছি। সেই আবেগের সাথে লড়াই বিজেপি করতে পারবে কি? এবং একই সাথে আরও 4-5টা জিনিস আছে যে দেখুন, আমি বলছি যে এসআইআর বিহারে যে সুষ্ঠুভাবে হয়েছে, যেভাবে হয়েছে, পশ্চিমবাংলা শেষ পর্যন্ত এসআইআরটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যাবে তো? বিজেপি নেতৃত্বের ইতিমধ্যেই যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে বিএলএ নিয়োগের ক্ষেত্রে, সেখানে কিন্তু একটা অপর্যাপ্ততা বা তাদের উপস্থিতির অভাব আমরা দেখতে পেয়েছি। শেষ পর্যন্ত এসআইআরটাকে তারা ঠিক মানে যে অভিষ্ট লক্ষ্য নিয়ে ভাবছেন সেটা কি পূরণ করতে পারবে তো? এবং সবচেয়ে বড় প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিহার থেকে কিছু লেসন পাবেন। কি লেসন পাবেন? যে ভাই নীতিশ কুমার ভোটের আগে 10,000 টাকা করে মহিলাদেরকে দেবার কথা ঘোষণা করেছেন। মহিলারা দল বেঁধে 8% বেশি ভোট দিয়েছেন। বিহারের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়েছে, 67% মহিলারা 71% ভোট দিয়েছেন, জেলে ভোট দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 10,000 টাকা করে দেওয়ার ফলে মহিলাদের যে প্রভাব তৈরি হয়েছে, বা জেডিইউকে যে ভোট দিয়েছে, বিজেপিকে যে ভোট দিয়েছে, এ নিয়ে আমার মনে হয় কোনো বিতর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই উদাহরণ যখন থাকবে, আমি নিশ্চিত যে নির্বাচন ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই 1,000, 1,500 টাকা, তার 5,000, 10,000 টাকা যখন নিয়ে যাবে, সেই টাকার সাথে লড়াই করতে পারবেন তো? কারণ মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আমি নিয়ে অভ্যস্ত আছি। ফলে শেষ পর্যন্ত ওই টাকার সাথে মানে নির্বাচনের আগে যেমন টাকা যখন নীতিশ কুমার দিচ্ছিলেন, বিরোধীরা কিন্তু অপোজ করেছিল। বিরোধীরা বলেছিল যে ভোট ঘোষণা হওয়ার পরে সরকারি টাকায় আপনি ঘুষ দিচ্ছেন, এই বলেছিল, ভোট কেনা দিয়ে ভোট, মানে বিরোধী দলগুলো ইলেকশন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল যে অন্ততপক্ষে ভোটের পিরিয়ডটাতে টাকা ডিস্ট্রিবিউশন বন্ধ হোক। ইলেকশন কমিশন তখন বলেছিল যে না, অনগোয়িং প্রজেক্ট, ফলে এটাকে বন্ধ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কয়েকদিন আগে শুরু করবেন, আর ভোট যখন চলতে থাকবে তখন বাড়ি বাড়ি গিয়ে বলবেন এই নাও 10,000 টাকা। তার সাথে লড়াই করতে পারবেন তো? প্রথমেই আমি বিশ্বনাথদাকে তো খুবই ভালোবাসি। প্রথম কথা হচ্ছে বিশ্বনাথদা যে কয়েকটা পয়েন্ট তুলেছেন, তার মধ্যে কিছু পয়েন্ট নিশ্চয়ই আমাদের লক্ষ্য নজর রাখতে হবে, সেটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খুব সতর্কতার সাথে আপনার কথা শুনবেন। কিন্তু আপনার ইউএসপি হচ্ছে বিশ্বনাথদা, রেজাল্ট যখনই দেখবেন আমাদের ফেভারে আসবে। আজকে যে 10টা পয়েন্ট আপনি খুঁজে বার করেছেন, পরের দিন 20টা পয়েন্ট খুঁজে বার করবেন যে বিজেপি এই কাজ ভালো করেছে। সেই সমস্ত ট্রিক্সগুলো তোলা থাকলো, রেজাল্টের পর আলোচনা করবো, এখন থোড়ি জানাবো প্রকাশ। আচ্ছা, আমি সমিতদার কাছে যাব, তার আগে বলবো যে ডোল পলিটিক্স সব সময় ডিভিডেন্ড যে দেয় তা নয়। রাজস্থানে আপনাদের মনে থাকবে যে অশোক গেহলট একটার পর একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কিন্তু ডিভিডেন্ড দেয়নি। সমীরদা কিছু বলছিলেন? আমি একটা কথাই বলবো যে শঙ্কুকে আগে বলবো যে বলতে দাও। ও বললে আমি অ্যাড্রেস করেছেন। হ্যাঁ, আমি কোনো রেসপন্স করেছি। আপনি যদি শঙ্কুকে অ্যাড্রেস না করতে, এবার আমি রেসপন্স করছি। সমীর চক্রবর্তী, তোমার বলা শেষ হয়েছে? আপনি শঙ্কুকে বললে দয়া করে যে 2000 তো বলতে দেবে না। এই থামো। 2020 সালে যে এই নভেম্বরে যে ভোটটা হয়েছিল, বিহারে জিতেছিল, তারপরে 21 সালে কেন লুটেছেন? কেন বিজেপি জিতেছিল? আপনারা লুটেছেন। 21 সালে আমরা জিতেছি, সালে কেন চূড়ান্ত পরাজয়? ও তোমরা আমি এই তরজার মধ্যে একটু র‍্যাপ আপ করে দিই। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এক জোটের অভাব পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে, বিকল্প মুখ পশ্চিমবঙ্গে এখনো পরিষ্কার নয়, এবং তৃতীয়ত সংগঠন। নিঃসন্দেহে, কিন্তু তার আগে আমি দ্রুত আমার পরের বক্তার কাছে যাওয়ার আগে আপনাদের যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ না করলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ভালো নয়, একেবারে স্পষ্ট বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইন্ডিয়া জোটের মুখ যদি না বদলানো হয়, ইন্ডিয়া জোট রাখার কোনো লাভ নেই সারা ভারতবর্ষ জুড়ে। সারা দেশে যেখানে যেখানে কংগ্রেসের মূল দায়িত্ব বিজেপিকে প্রতিহত করার, তার কার্যত অধিকাংশ জায়গাতেই কংগ্রেস ব্যর্থ। মহাজোটের মহাপরাজয়, বিহারে মুখ থুবড়ে পড়ল বিরোধীদের গঠবন্ধন। ফের রাহুল গান্ধী, আরও এক রাজ্যে ধূলিসাৎ কংগ্রেস। আর এরপরে ইন্ডিয়া জোটে খেই শুরু। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল। এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে কংগ্রেস কোথাও কিছু নেই। সিপিএম তো শূন্যই হয়ে গেছে, কংগ্রেসও শূন্য হয়ে গেছে। কিন্তু ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। এটা ঠিক যে উনি থাকলে এই যত চোর তারা সব বিজেপির সাপোর্ট পেয়ে যাবে।
যা পশ্চিমবাংলাতে পাচ্ছে। ইডি সিবিআই মিউটেড, চুপ, কিছু করছে না। ফলে ওটা যে রাজনীতির জন্য, মানুষের জন্য নয়, ওটা যে আসলে ক্ষমতার একটা ভাগাভাগিতে তৃণমূল। এখন প্রত্যেক মাসে পারলে বলবেন যে মমতা ব্যানার্জি দেশের নেত্রী, আর তো কেউ নেই। একে শোচনীয় পরাজয়, তার সঙ্গে ঘরের মধ্যেই প্রশ্নের মুখে কংগ্রেস। পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস তারা বলে আসছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আঁতাত আছে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে মানুষের পারসেপশন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন। সুতরাং ইন্ডিজোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আনে, সেটাতে খুব ইন্ডিজোটের ক্ষতি কিছু হবে না। 34 বছরে সিপিএম সরকারকে সরিয়েছেন, সেই রকম একটা ইতিহাস আছে। সেরকম মানুষ যদি নেতৃত্বে আসেন এবং একটা লিবারাল ইডিওলজি নিয়ে, যেটা কংগ্রেসের কাছাকাছি ইডিওলজি, তাতে অসুবিধার কি আছে? এককভাবে বিজেপিকে হারাতে পারছে না, জোটের মধ্যেও বারবার দুর্বল অঙ্গে পরিণত হচ্ছে। এই কংগ্রেসের ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একদিক থেকে দেখলে এসআইআর নিয়ে অন্তত এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আপত্তির কোনো কারণই থাকতে পারে না। 2002 সালে এসআইআরের পর ভাবুন, 2004 সালে লোকসভায় বিপুল জয় পেয়েছিল বামেরা, ক্ষমতাসীন বামেরা। 42টার মধ্যে 35টা আসন পেয়েছিল বামফ্রন্ট। আর পরের বিধানসভায় বহুবার বলেছি, সেই রেকর্ড 235টা আসন। এসআইআরের পর বিহারের ভোটে ক্ষমতাসীন এনডিএর ফলাফল তো আজকে আপনারা প্রত্যেকে দেখছেন। কৃষাণু মিত্র, আমার পরের বক্তার কাছে প্রশ্ন থাকবে যে এসআইআর হলেই সেটা শাসকের বিরুদ্ধে যায়, এ থিওরি কিন্তু কৃষাণু ধোপে টেকে না। না, আমরা তো কখনো এটা বলিনি। তো আমরা সাধারণ প্রান্তিক মানুষের ভোটাধিকারের কথা বলেছি। একজন যিনি বৈধ নাগরিক, তার ভোটাধিকার যদি ছিন্ন হয়, সেটা যদি কেড়ে নেওয়া হয়, তার বিরোধিতা দল করেছে। আর এখানে যে কংগ্রেস, একটু কংগ্রেস নিয়ে আলোচনা হচ্ছিল, কংগ্রেস যে গ্রাউন্ড রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন, এটা প্রমাণিত। যেহেতু কংগ্রেসের প্রতিনিধি সৌম্যদা এখানে বললেন ইন্ডিয়া জোটের প্রতিনিধি তৃণমূল কংগ্রেস কেন ওখানে ক্যাম্পেন? আরে উনি জানেনই না যে বিহারে ইন্ডিয়া জোট নির্বাচনটা লড়েনি, ওটা মহাগঠবন্ধন লড়েছিল এবং তার অঙ্গ আমরা নই। সেখানে আমাদের প্রচারের জন্য ডাকা হয়নি এবং একটাই কর্মসূচি ইন্ডিয়া জোটের সেখানে হয়েছিল, ভোটার অধিকার যাত্রা। সেখানে তৃণমূল কংগ্রেসকে ডাকা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তার দুজন প্রতিনিধি, আমাদের উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি এবং আমাদের একজন সাংসদ ইউসুফ পাঠানকে সেখানে পাঠানো হয়েছিল। তো কংগ্রেসের এটা যদি রাজনীতি হয়, তারা গ্রাউন্ড রিয়ালিটি জানে না, তাহলে তো কংগ্রেসের এরকম। আমার একটা অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইউসুফ পাঠান তৃণমূলের সাংগঠনিক স্তরের কত বড় নেতা যে পাশের রাজ্যের মানে এত বড় কর্মসূচিতে সেখানে পাঠায়? না না, আমাদের একটা অধিকার যাত্রাতে পাঠিয়েছে সে প্রসেশনের জন্য। তো দল যেটা ঠিক করেছে সেটা দলের মূল্যায়ন, সেটা দলের প্রাইমেসি, সেটা কারোর কথা বলা সাজে না। কিন্তু এখানে বৈশ্যানন্দদাকেও পাঠালে একটা চেনা মুখ পাঠাতে তোমরা। বিশ্বনাথদা অনেক কথা ঠিকই বলেছে। বিশ্বনাথদা নয়, বলছি বৈশ্যানন্দদাকে পাঠালে বেটার হতো, চেনা মুখ। আমি না না, সেটা তো তাহলে তো তুমি দল জয়েন করো। না না, আমি বলছি যে কোন, দেখো কৃষাণু, একটা জায়গায় তুমি আমি একমত হব, সেটা হচ্ছে কোন কর্মসূচিতে কোন দল কোন স্তরের নেতাকে পাঠাচ্ছে। এটা খুব না, দলের তো বটে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বোঝা যায় যে সেই কর্মসূচি দেয় সেই দল কতটা গুরুত্ব দিচ্ছে। তার কারণ হচ্ছে যে প্রভাবটা আছে সীমাঞ্চলটা, ওই আমাদের যেই জেলাগুলো লাগোয়া সেখানকারই সাংসদ হচ্ছেন ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের সাথে একটা ভাষাগত তাদের মিল আছে, সেই জন্য তাদেরকে চয়ন করা হয়েছে। এখানে শঙ্কু কি বললো? শঙ্কু বলল যে তারা নাকি অভিযোগ জমা করেছে এসআইআর-এ 13 লক্ষ ভুয়ো ভোটার আছে। আজকে তাদের নেতারা বলেছিল 1 কোটি 20। তার মানে তারা এখানে স্বীকার করে নিচ্ছে 92% মিথ্যাচার ছিল। 92% তারা মিথ্যাচার করেছে। আরে ভোটার লিস্টটা 2024-এর ইলেকশনটা বা 25 জানুয়ারি মাসে যে রিলিজ করেছে সেটাই তো দেখেছি। কিন্তু আমার প্রশ্ন সম্পূর্ণ জানবেই বা কি করে? আজকে নির্বাচন কমিশন গত 8-9 দিনে, গতকালকের হিসেব বলছি, 7,17,00,000 মানুষের কাছে এনুমারেশন ফর্ম পাঠিয়ে দিয়েছে। তার মানে এত লোক মানুষের কাছে পৌঁছানো গেল। তাহলে আজকে যদি সংখ্যাটা নিয়ে নিশ্চয়ই আরো বাড়বে।
তার মানে প্রায় 100% অ্যাচিভ হয়ে গেছে। তাহলে কাদেরকে ভুয়ো খুঁজছিল, কাদেরকে রোহিঙ্গা খুঁজছিল, এই যে বিজেপির নেতারা বলছিলেন না, তার কারণে নরেন্দ্র মোদী বলেছেন গঙ্গা বিহার থেকে বাংলায় ঢুকছে। এই গঙ্গাতে কোভিডের সময় উত্তরপ্রদেশ বিহার হয়ে লাশগুলো ঢুকছিল, যার সৎকার তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে করেছে। ওই জন্য বাংলার মানুষ জানে এখানকার জঙ্গল রাজের যে লাশগুলো এসেছিল, সেখানে যে লুকিয়ে গুম করে দেওয়া হয়েছিল কোভিডে, সেই লাশের সৎকার তৃণমূল কংগ্রেসের সরকার বাংলার মাটিতে করেছিল। ধর্মীয় সম্মান দিয়ে তাদেরকে যা যা সম্মান দিয়ে সেই লাশের সৎকার করেছিল। আমি বলছি তুমি আর শঙ্কু দুজনেই তো এই হিসেবটা নিশ্চয়ই করছো যে বাদ দিলে তো হবে না, তাদের তো ভেরিফিকেশন হবে, প্রপার শুনানির সময় দিতে হবে। নম্বর নিয়ে তোমরা আলোচনাই বা কেন করছো তা আমি বুঝতে পারছি না। নির্বাচন কমিশন বিএলএ নিয়ে কি বলেছিল? প্রত্যেক বিএলএ নাম, ফোন নাম্বার সব দিতে হবে। যদি তৃণমূল সময় মতো না যায়, তৃণমূলের প্রতিনিধি থাকবে না বিএলওর সাথে। আজকে তারা তাহলে এই প্রসেসটা চলার সময় এসআইআর প্রসেসটার মধ্যেখানে কেন নিয়ম পাল্টানে? যেহেতু বিজেপি বিএলএ খুঁজে পাচ্ছে না, তাই জন্য তো পরিষ্কার হয়ে গেছে যে ওই কেন্দ্রে যে কোনো কেউ বিএলএ হতে পারবে। আজকে এসআইআর হোক, গণতান্ত্রিক থাপ্পড় নাকি খেয়েছে শঙ্কু বলেছে। আরে ভাই শঙ্কু, গণতান্ত্রিক থাপ্পড় তো তোমরা 21-এ এত খেয়েছো যে গুনে গুনে এখনো শেষ করা যাবে না। আর এখানে নাকি দুটো জিনিস, দুটো ডেটা ক্যামোফ্লেজ করা হচ্ছে। ও বলছে 90টা সিট জিতেছে, আমি কি বলবো 3 থেকে 77, এখন নাকি 90 না 92। আমি ভুলে যাচ্ছে 2019-এর যদি পরিসংখ্যান দেখি 125 না 130 হয়ে গেছিল, তার থেকে নেমে 77-এ আটকে ছিল, পুনরায় হবে। তবে একটা খুব ইন্টারেস্টিং দেখুন, এই থাপ্পড় মারা তারপরে যোগ করে দেওয়া গণতান্ত্রিক উপায়, এটা আমি নিশ্চিত শঙ্কু যে ব্যবহারটা করলো না, এটা ওর আগের দল মানে তৃণমূল কংগ্রেস থেকে শিখেছে। কারণ নেত্রী বারবার বলেন যে একেবারে ধরে থাপ্পড় মারুন, গণতান্ত্রিক উপায়। এই প্র্যাকটিসটা শঙ্কুর কিন্তু পুরনো, এজ ওল্ড। আচ্ছা সুমন, আমার বক্তব্য হচ্ছে যে 5টা লোকসভায় একটি নির্দিষ্ট সংখ্যক বিষয়ের উপর যে কতজন হচ্ছে ডবল এন্ট্রি আছে, ট্রিপল এন্ট্রি আছে, কতজন মারা গেছে, তার উপর আমরা 13 লক্ষ পেয়েছি। কিন্তু আমাদের এখনো বিশ্বাস, আমরাও আমাদের লেভেলে সার্ভে করছি, আমাদেরও বিভিন্ন অর্গানাইজেশনাল ইনপুট আসছে, এটা 1 কোটির উপরে এই সংখ্যা যাবেই। এবং এরা এত আতঙ্কিত কেন? যদি মৃত ভোটারদের নাম বাদ যায়, তাতে তৃণমূলের ভয় কোথায়? তৃণমূলের ভয় পাওয়ার যে কারণ নেই। আমি আজকে তৃণমূলকে এটা বলতে চাই যে তৃণমূলের মতো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির উচিত বিহারের নির্বাচনের রেজাল্ট থেকে শিক্ষা নেওয়া, যে আজকে বিহারের মানুষ প্রমাণ করে দিলেন যে তারাও স্বচ্ছ ভোটার তালিকা চান। আপনারা মানুষের বিরোধিতা করছেন। মানুষের বিরোধিতা করছেন। আমরা ন্যায্য ভোটারের অধিকার রক্ষা করছি, আমরা ন্যায্য ভোটারের অধিকার রক্ষা করছি। তোমরা তো কেটেছো। বলাগড়ে একটা গ্রামে 1,000 হিন্দু ভোটারের নাম কেটে দিয়েছো তোমরা, শুধুমাত্র বলাগড়ের একটা। আপনি একা বলবেন? সঞ্চালক বোধহয় সুমনবাবু নয়, এখন সঞ্চালক শঙ্কুদেব পণ্ডা হয়ে গেছে। আপনি তো সঞ্চালকের বিরুদ্ধে। আমি চেষ্টা করছি, আমি শুধু একটাই কথা বলছি যে ওই যে কথাটা বলছে না, দাঁড়াও প্লিজ শঙ্কু, না সুমনদা, কোন কথাটা বলতে হবে? ওই কথা বললে শেষ করতে দাও, তবে তো বুঝবে। প্লিজ সমিতদা, ওর কি বলা শেষ হয়েছে? ওই যে কথাটা বললাম না, কথাটা বলতে হবে। ঘটনা হচ্ছে ওই তৃণমূল নাকি ভয় পাচ্ছে এসআইআর, এই তো দেখে বোঝা যাচ্ছে। সুমনবাবু, এটা করলে কিন্তু আমি অনুষ্ঠান ছেড়ে উঠে যাবো। শুনুন, তাহলে কিন্তু আমিও কথা বলতে দেবো না। তখন কিন্তু বলবেন হ্যাঁ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চলুক, এই হোক এই হোক, ভাঙবে। তার কারণ হচ্ছে সুমনবাবু যদি অসুবিধা নেই, আহত হবেন না কেউ। না আমি কাউকে এলাও করছি না, প্লিজ ক্যারি অন। আরে বাবা দাঁড়ান না, আরে এটা বিধানসভা নয়, এটা হচ্ছে এবিপি আনন্দের স্টুডিও। সুমনবাবু এইভাবে কথা বলতাম না, ভালো লাগলো, কিন্তু তার ভেতরে আহত হয়ে বিধায়করা বেরিয়ে এলে ভোটার হিসেবে আমাদের খারাপ লাগে। একটা শেষ জায়গায় কিন্তু আমি কোনো কথা বলবো না। কেন বলবো না? তার কারণ এই অসভ্যতা যদি বন্ধ না করে বিজেপির রূপ বাংলার মানুষ দেখো, এই ধরনের অসভ্যদের, আপনি যা বলবেন, এই ধরনের অসভ্যতা, বাচ্চাদের মতো ঝগড়া করছেন। থামুন, আমি দুজনের কাছে আলাদা করে আসবো, কিন্তু জড়িয়ে দেবেন না, ওনাকে সামলান। আপনি সামলান। আমি উনি তো বলতে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে বলতে দিয়েছি একদম। তাহলে উনি কেন ইন্টারাপ্ট করছেন? এই উত্তরটা আমাকে অ্যাড্রেস করলে, আমার দলকে বললে সুমনদা আমায় বলতে দিত না। কিন্তু আমি বলছি প্রত্যেককে তার নিজস্ব সময় এবং তিনি যতটা বলতে চান বলতে পারেন।
আপনি অ্যালাউ করলেন? আমি অ্যালাউ করলাম, আপনি বলুন। আমি বলছি সেটারে আমি শঙ্কুকেও অ্যালাউ করব। এসআইআর নিয়ে যে কথা বলেছেন, তৃণমূল কংগ্রেস এসআইআরকে ভয় পায় না। একটাই বক্তব্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে একজন ন্যায্য ভোটার এবং যে ভারতবর্ষের নাগরিক বাংলায় বসবাস করেন একজনও যেন বাদ না যায়, এই স্ট্যান্ডই আছে। সুমনদা, 21শে জুলাইয়ের মঞ্চের ফুটেজ দেখিয়ে দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা নাম কাটা গেলে ঘেরাও করবো ইলেকশন কমিশনকে। একজন সাংবিধানিক পোস্টে থাকা একজন মুখ্যমন্ত্রী তিনি একটা সাংবিধানিক অর্গানাইজেশনকে বলতে পারেন যে তিনি তার ইলেকশন প্রসেসের বিরুদ্ধে এই ধরনের অ্যাক্ট করবেন? একদম বড় বড় কথা, আমি আতঙ্কিত। এখানে বলছেন আমি মুখ বন্ধ করিয়ে দেব, একদম এক সময় দিয়েছি। এখানে বলবো আগে জ্ঞানেশ কুমার ভারতীয় জনতা পার্টির পতাকাটা রেখে নির্বাচন কমিশনের কমিশনারকে নাম জিজ্ঞেস করে এই কথাটা বলবেন যিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বিজেপির পার্টির পতাকা তোলা রয়েছে, এরা বলে কাছে বেঁধে রাখুন বিএলওকে। বেশ আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে বিহারের উত্তেজনা তো প্রশমিত হয়েছে, বাংলার উত্তেজনা আজ থেকে নতুন শুরু হলো এবং স্টুডিওতে তার আঁচ আপনারা প্রত্যেকে পাচ্ছেন। কিন্তু আমার কাছে এটা একটু আগে আমি কিষাণুকে বললাম যে এটা নিয়ে আমার থিওরি আছে। মানে অনেকে বলেন যে ইউসুফ পাঠানকে পাঠানো আসলে কিষাণু একটা খুব কৌশলী রাজনৈতিক বার্তা। কেন বলছি? সেটা হচ্ছে কংগ্রেস বড় দল, কংগ্রেসের এখানে অন্যতম বড় নেতা প্রধান মুখ অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরীকে গণতান্ত্রিক উপায়ে যিনি হারিয়েছেন আমি তাকে পাঠিয়ে কোথাও একটা কৌশলী বার্তা দিলাম। সেটা তো দলের কৌশল, রাজনৈতিক কৌশল তো একটা দল করতে পারে, গণতান্ত্রিক অধিকার। আগে বলুন কংগ্রেস বড় দল, কোথাকার বড় দল? কংগ্রেস কোথাকার বড় দল? তুমি আমাকে বলে দাও কংগ্রেস কোন জায়গায় বড় দল? এখন মালদা মুর্শিদাবাদের দল নেই। গণতান্ত্রিক কংগ্রেস কোথাকার বড় দল? গণতান্ত্রিক পদ্ধতি শেখাচ্ছিল এতক্ষণ ধরে। তো দেখুন আমি কারোর সময় কথা বলি না, বলুন কথা হচ্ছে তৃণমূল বড় দল মেনে নিতে হবে, কংগ্রেস বড় দল না। লোকসভাতে 101টা নিয়ে বিরোধী দলনেতা হয়েছে, তারা বড় দল না, ওরা বড় দল। ছেড়ে দিন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখন নামও নেই। বলছে কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপি থেকে সব থেকে বেশি লড়াই করছে কে? তার নাম তৃণমূল কংগ্রেস। কিষাণুর এই ইতিহাসটাও জানা নেই, হয়তো অন্য দলে ছিল তখন জানতো না, এখন জানা হচ্ছে যে 2011 সালের পরে সব থেকে বেশি বিজেপির এই রাজ্যে উত্থান হয়েছে কার সময়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। তুই উলুধ্বনি দিয়ে আমার সময় বলবে না প্লিজ, উলুধ্বনি দিয়ে এই রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে যার নাম, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালে আপনারা জোট করেছেন, দপ্তরহীন মন্ত্রী ছিলেন, এই রাজ্যে একটার পর একটা আপনি 18টা এমপি 77টা এমএলএ কার সময় হয়েছে ভাই? স্বাধীনতার আগে, স্বাধীনতার ঠিক পরে পরে জনসংঘের কজন এমএলএ ছিল এখানে? আচ্ছা আমি অতীত থেকে থ্যাংক ইউ, অতীত থেকে আজকে বর্তমানে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমাদের এই শোয়ে যে তথ্যগুলো আলোচনা হচ্ছে সেগুলো তো খতিয়ে দেখতে হবে, নয়তো দর্শকরা বলবেন যে আমরা ভুল তথ্য দিচ্ছি। এই খানিকক্ষণ আগে সমিতদার সঙ্গে একটা আমার উত্তপ্ত বাক্য বিনিময় হলো কি নিয়ে, যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের প্রতিশ্রুতি বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিলেন কিনা। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 2021 সালের ইস্তেহার। কতগুলো পাতা আছে? নির্বাচনী ইস্তেহার, একদম কতগুলো পাতা আছে? 66টা পাতা। তার 10 নম্বর পাতায় কি লেখা আছে মন দিয়ে দর্শকরা লক্ষ্য করুন। প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, বুলেট, বাংলার প্রত্যেক পরিবারে ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প 1.6 কোটি যোগ্য পরিবারের কর্তৃকে মাসিক আর্থিক সহায়তা, মাসিক 500 টাকা করে জেনারেল ক্যাটেগরি, বার্ষিক 6000 টাকা এবং 1000 করে তপশিলি জাতীয় উপজাতি পরিবারকে বার্ষিক 12,000 টাকা। এটা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি, ইস্তেহার, এবং খুব স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচনের 3 বছর আগে বেরোয় না, নির্বাচনের জন্যই। আচ্ছা, এরপরে এই দিন আমি সমিতদা আরও আপনার সুবিধা হবে, আপনার সুবিধা করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন? আনন্দ, এবিপি আনন্দ তো আর্কাইভ আছে, দেখি তো একবার। এটা হচ্ছে যে এমনিতে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এগুলো তো সব পাচ্ছেই, কিন্তু তাদের একটা মাসিক আয় সুনিশ্চিত করবার জন্য, এটা চাকরি বাকরি করে বা কিছু নেই, এমনি সবাই পাবে। এবং জেনারেল কাস্টের জন্য এটা 500, আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী ও ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এটা হচ্ছে 1000। এটা ফর অল, পার ফ্যামিলি, এবং উইমেন গার্জিয়ান পাবে। মহিলা এম্পাওয়ারমেন্ট করবার জন্য উইমেন গার্জিয়ান পাবে, সবাই পাবে, কোনো ডিসক্রিমিনেশন নেই।
আপনাদের জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডার নামটা কিন্তু পরে দেয়া হয়েছিল। হ্যাঁ সমিত, এখানে সুমনবাবু একটা কথা বলি, যেটা তফাৎ থাকছে, নির্বাচনী ইস্তাহার যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে ঘোষণা করে, সেটা না, তর্কটা অন্য জায়গায়, সেটা ভোটের দিকে তাকিয়ে না ভোটের দিকে তাকিয়ে না, সবটাই হচ্ছে আগামী 5 বছরে আমার কি প্রতিশ্রুতি, আমি যদি ক্ষমতায় আসি, তো ভোটের দিকে তাকিয়ে যেটা নিয়ে আপনার সঙ্গে তর্ক হলো, সেটাই বলছি। এবার যেমন তেজস্বী যাদব বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে 30,000 দিয়ে দেবো, এটা তো মানুষ অ্যাকসেপ্ট করেনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, এবার বিজেপি যেটা করলো বা নীতিশ কুমার, ভোট যখন ডিক্লেয়ার হচ্ছে তার আগের দিন 10,000 টাকা চালু করে দিলেন, চালু করে দিলেন। আমি ইনফ্যাক্ট আপনার এক সেকেন্ড না, অনগোয়িং প্রজেক্ট নয়, আমি ইনফ্যাক্ট দেখুন, আমি সব পক্ষকে থামালাম। আমি আমার পরের বক্তা দেবজিতের কাছে যাব। কৃষাণু শঙ্কু, আচ্ছা আজকে ভোটের রেজাল্ট বেরিয়েছে বিহারে, পশ্চিমবঙ্গে নয়, দুজনকে থামালাম। আমি কেন, দেখুন এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে সমীরদা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বা এই ধরনের প্রকল্পের সঙ্গে নির্বাচনের 10টাই অনুষ্ঠান রিপিট হবে, আপনারা দেখে নেবেন কি নিয়ে আমাদের দ্বিমত হলো, যে এর সঙ্গে ভোটের যোগ নেই, আমি দেখালাম ভোটের যোগ আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমি সমীরদার সঙ্গে 300% একমত যে এই প্রকল্প নিয়ে কিন্তু আমার প্রশ্ন আছে। কোন প্রকল্প? বিহারের প্রকল্প। কেন আছে? আগে আপনি প্রতিবেদনটা আপনাদের দেখাবো, তারপর বিজেপির প্রতিনিধির কাছে আমি সেই প্রশ্নে আসবো। দেখুন, নীতিশেই ভরসা রাখলো বিহার, ম্লান হয়ে গেল তেজস্বী তেজ, ফিকে হয়ে গেলেন পিকে, ফুল ফোটাতে পারলেন না রাহুল। এবং একদিকে ঢোল বাজছে, অন্যদিকে দেখো লাড্ডু বিতরণ করা হচ্ছে, একসঙ্গেই 225 কেজি লাড্ডু নিয়ে আসা হয়েছে, নাচ করছেন কর্মী সমর্থকরা। बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं, आगे भी रहेंगे, चूंकि मुसलमानों ने नजीर पेश कर दिया, हमेशा किया है, चूंकि नीतीश से बेहतर बिहार में कोई है ही नहीं। बहुत बढ़िया काम हुआ है, चूंकि अल्लाह सर दे के सरदारी देता है, तो नीतीश कुमार का सर बिहार के लिए, बिहार की तरक्की के लिए इनसे बड़ा कोई लीडर बिहार में है ही नहीं। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নীতিশ কুমারের এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো মহিলা ভোট ব্যাংক, যা দশকের পর দশক তার সঙ্গে রয়েছে। মহিলাদের ভরসা নীতিশের ভরসা মহিলা ব্রিগেড। পরিসংখ্যান বলছে বিহারে পুরুষ ভোটার 3,94,00,000 আর মহিলা ভোটার 3,51,00,000। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার পুরুষরা যেখানে 63% ভোট দিয়েছে, সেখানে মহিলা ভোট পড়েছে প্রায় 72%। আর এখানেই নীতিশের জয়ের এক্স ফ্যাক্টর লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মহিলা ভোটারদের মন জিততে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনাকে প্রধান হাতিয়ার করেছিলেন নীতিশ কুমার, যে প্রকল্পে ভোটের ঠিক মুখে বিহারের 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছিলেন তিনি। পাশাপাশি এনডিএর ইস্তেহারে বলা হয়েছিল ক্ষমতা এলে 1 কোটি লাখপতি দিদি থাকবে বিহারে, মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানো হবে মিশন ক্রোড়পতির অধীনে। এরই সঙ্গে ভোটের আগে রাজ্যের সব সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণের ঘোষণাও করেন নীতিশ কুমার। এসবেরই হাতে নাতে ফল পেলেন তিনি। কয়েক লক্ষ বিহারের মহিলাদের তিনি 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে মহিলা ভোটারদের একটা বড় অংশ কিন্তু নীতিশ কুমারকে ভোট দিয়েছেন। বিহারের পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নীতিশ কুমারের সরকার যেভাবে মহিলাদের উন্নতিতে সাহায্য করেছেন, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো মহিলাদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন। আর তাই প্রশ্ন হলো, মহিলারা যেভাবে নীতিশ কুমারকে হাত ঢেলে ভোট দিলেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তা হবে? কিভাবে মুখ্যমন্ত্রীর এই কৌশলের মোকাবিলা করবে বিরোধীরা? মহিলাদের জন্য, পিছিয়ে পড়া মহিলাদের জন্য, আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য এই যে একটা মিনিমাম আর্থিক সুরক্ষা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভেবেছেন এবং করেছেন। প্রথমে বিজেপি আর এনডিএ তো এগুলো সব বিরোধিতা করেছে, তারপর তার রাজ্যে সেগুলোকে সব নকল করতে জুটেছে। শুধু এটুকুই বলবো মহিলাদেরকে, বাংলার মহিলাদেরকে, যে বিজেপি এলে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের আগে যতটা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করবে, ধরুন 2,500 ঘোষণা করলো,
বিজেপি 1 টাকা হলেও তার থেকে বেশি দেবে আপনাদেরকে, এবং সেটা অন্নপূর্ণার ভাণ্ডারের মাধ্যমে দেবে। দ্বিতীয়ত, আপনারা মনে করুন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কিন্তু তার সাথে আপনার স্বামী এবং পুত্রের সুরক্ষাও প্রয়োজন। বাংলার মহিলা ভোটাররা শেষ অবধি কার দিকে থাকেন তা জানা যাবে আর কয়েক মাস পরেই। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।